আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ধারক নিয়ে। হ্যাঁ, ধারক সম্পর্কে সম্পূর্ণ আলোচনা হবে আজকে ক্লাসে। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ ধারক রিলেটেড সকল সমস্যা সমাধান করতে পারবে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগে চিনবো ধারক কি। হ্যাঁ, দেন আমরা চলে যাব ধারকত্বে। প্রথমে আমরা থাকবো ধারক, তারপর চলে যাব ধারকত্বে। ধারকত্বে হুম তো প্রথমে জিনিসটা যেটা কি সেটা দেখো, কি ধারক কি। ধারক সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। ধারক হচ্ছে আসলে যে চার্জ সঞ্চয় করে রাখে, এজন্য ধারকের সংজ্ঞাতে বলা হয় পরিবাহিতে চার্জ। পরিবাহিতে চার্জ সঞ্চিত রাখার। পরিবাহিতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে যান্ত্রিক প্রক্রিয়াকে যান্ত্রিক প্রক্রিয়াকে ধারক বলে। এটা হচ্ছে জাস্ট ধারকের সংজ্ঞা। হ্যাঁ, ধারক বলে, এটা হচ্ছে জাস্ট পরিচিতি। ধারক যেহেতু তুমি চিনতে পারছো, তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ধারকত্ব। হ্যাঁ, দেখো ধারকের কোনো সূত্র বা কিছু কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু ধারকত্ব থেকে সবকিছুই আসবে। ধারকত্বের সংজ্ঞা হচ্ছে কোন পরিবাহীর বিভব, কোন পরিবাহীর বিভব বিভব একক একক পরিমাণ বৃদ্ধি করতে, কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ যে পরিমাণ চার্জের দরকার হয় বা চার্জের প্রয়োজন হয়, যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। হ্যাঁ, তো একে সি দ্বারা প্রকাশ করা হয়। ধারকত্ব ইংলিশ হলো তোমার ক্যাপাসিটর, হলো ধারক, ক্যাপাসিটেন্সি। হ্যাঁ, এই যে ধারকত্ব। হ্যাঁ, তাহলে হচ্ছে একে সি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে আমরা যেটা দেখলাম সেটা প্রথমে দেখলাম হচ্ছে ধারক কি। হ্যাঁ, তারপর আমরা দেখলাম ধারকত্ব কি, এরপর দেখলাম ধারকত্ব। এখন আমরা দেখবো ধারকের সূত্র। হ্যাঁ, এবার আমরা দেখবো ধারকের সূত্র। দেখো সূত্রটা কি হইতে পারে। হ্যাঁ, ধারকত্ব সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। কেন? কারণ একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের দরকার হয়, যেহেতু একক পরিমাণ বিভব, এই জন্য বি নিচে। তো এটাই হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। এটা কি? এটা হচ্ছে ধারকের সূত্র। ধারকের সূত্র, এখান থেকে এখন সবকিছু বের হবে। তো ধারকের সূত্র যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে ধারকত্বের, সেহেতু আমরা ধারকত্বের একক নির্ণয় করব। ধারকত্বের একক নির্ণয়। হ্যাঁ, তো একক কোথায় থেকে সবসময় আমরা নির্ণয় করি? সূত্র থেকে। তাহলে লেখো, আমরা জানি মাত্র সূত্রটা কি শিখলাম? সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো, কিউ কি? কিউ হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। আর বিভবের একক হচ্ছে কি? ভিওএলটি, ভোল্ট। তাহলে ধারকত্বের একক হইতেছে পার কুলম্ব পার ভোল্ট। হ্যাঁ, এটাকে তুমি শুধু এভাবে লিখতে পারো, সিভি। এই যে এটা হাইফেন, হ্যাঁ এটা হাইফেন, এটা অন্য কিছু মনে করো না। ওই যে সি পার ভোল্ট যেটা, ওইটা। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় ফ্যারাডে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1 ফ্যারাডে সমান সমান 1 কুলম্ব পার ভোল্ট। এটা হচ্ছে আমাদের ধারকত্বের কি? একক। হ্যাঁ, এটা যেন আমাদের মনে থাকে, এটা হচ্ছে ধারকত্বের একক। আচ্ছা, এবার আমরা যেটা কয়েকটা জিনিস আমাদের একটু মুখস্থ মনে রাখতে হবে। ফ্যারাডে খুব বড় একক। হ্যাঁ, মনে রাখতে হবে যে 1 ফ্যারাডে ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রো ফ্যারাডে। হ্যাঁ,
আর তোমার 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻12 পিকো ফ্যারাডে। এটা আমাদের একটু মনে থাকে যেন, এটা আমাদের অঙ্কের সময় একটু কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের যেটা পড়া সেটা হচ্ছে বই থেকে পড়বা পরিবাহীর ধারকত্ব যে যে বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর এটা আমাদের জানতে হবে। পরিবাহীর ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব যে যে বিষয়ের উপর নির্ভর করে, যে যে বিষয়ের উপর নির্ভর করে, সেটা হইলো, এটা 4টা জিনিসের উপর নির্ভর করে। 1 নাম্বার হইলো পরিবাহীর ক্ষেত্রফল। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। 2 নাম্বার সেটা হচ্ছে পরিবাহীর মধ্যবর্তী মাধ্যম, ঠিক আছে? এটা যেন মনে থাকে, পরিবাহীর মধ্যবর্তী মাধ্যম, 3 নাম্বার হচ্ছে পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব, পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব। 4 নাম্বার যে জিনিসটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে অপর কোন পরিবাহী বা ভূ সংযুক্তির বা ভূ পরিবাহীর সান্নিধ্য। হ্যাঁ, তাহলে কি বলবো? অপর কোন পরিবাহী বা ভূ সংযুক্ত পরিবাহীর সান্নিধ্য, মানে তোমার ধারকটা মাটির সাথে বা অন্য কোনো পরিবাহীর সাথে যুক্ত আছে কিনা, এই জিনিসটার উপর হচ্ছে তোমার ধারকত্ব নির্ভর করবে। এটা হচ্ছে এই 4টা আমাদের মনে রাখতে হবে যে পরিধারকত্ব যে বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা 1 নাম্বার পরিবাহীর কি ক্ষেত্রফল, 2 নাম্বার তোমার হচ্ছে পরিবাহীর মধ্যবর্তী মাধ্যম, 3 নাম্বার হচ্ছে পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব, 4 নাম্বার হচ্ছে পরিবাহী অপর কোনো পরিবাহী বা ভূ পরিবাহীর বা মাটির সাথে সংযুক্ত আছে কিনা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা ধারকত্ব নির্ণয় করব। হ্যাঁ, তো এবার আমাদের টপিক কি? এবার হচ্ছে ধারকত্ব নির্ণয়। এবার দেখো ধারকত্ব নির্ণয়। তো ধারকত্ব নির্ণয় করি আমরা 2 ক্ষেত্রে। 1 নাম্বার দেখো, 1 নাম্বার হইলো গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব। 2 নাম্বার হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। হ্যাঁ, এই 2টা। তো আমরা এখন প্রথমটা শুরু করব। প্রথমটা কোনটা? গোলাকার পরিবাহীর ধারকত্ব আমরা নির্ণয় করব। হ্যাঁ, তো এটা আমরা লিখে নেই, গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয়, ঠিক আছে? এটা আমরা এখন নির্ণয় করব, গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব। তো প্রথমে দেখো আমরা যেটা জানি সেটা লিখব, যে আমরা জানি ধারকত্ব তোমার সি সমান কি শিখলাম? সি সমান শিখলাম কিউ ডিভাইডেড বাই বি। তাহলে তুমি যদি এখান থেকে আর গুণ করো তাহলে কিউ সমান কি হয়? কিউ সমান হয় সিবি। এটার নাম দিয়ে রাখলাম সমীকরণ 1। হ্যাঁ, আবার দেখো আমরা কি জানি, তোমার বিভব বি ইকুয়াল টু সূত্র হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর। হ্যাঁ, এটার নাম দাও সমীকরণ 2। এবার লেখো 2 নং সমীকরণে কিউ এর মান বসাই। 2 নং সমীকরণে
কিউ এর মান বসাই। তাহলে দেখো 2 নং সমীকরণে কি ছিল? 2 নং সমীকরণে ছিল b ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, কিউর মান কি লিখবো আমরা? সিবি ডিভাইডেড বাই হচ্ছে আর। দেখো উভয় পক্ষ থেকে আমরা এই ভি আর এই ভি কাটা দিয়ে দিতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ভি কাটা দেই তাহলে এই পাশে থাকে 1, এই পাশে থাকে 1/4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে আর। হ্যাঁ, আর এখানে উপরে একটা কি থাকে? উপরে একটা সি থাকে, তাহলে আমরা এইটাকে সি লিখতে পারি, সি। এবার যদি আমরা আর আর গুণ করি তাহলে এটার 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে যখন আমরা আর আর গুণ করব এটার সাথে এটা, তখন দেখো আমাদের কি হয়? তখন আমাদের সি ইকুয়াল টু হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে আর। এটাই হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি লিখব? সুতরাং গোলাকার পরিবাহীর ধারকত্ব সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, এবার একটা এক্সাম্পল শিখে রাখো। তোমার হচ্ছে যদি বলে যে একটা এক্সাম্পল হলো পৃথিবীকে গোলাকার ধরে এর ধারকত্ব নির্ণয় করো। পৃথিবীকে গোলাকার ধরে এর ধারকত্ব নির্ণয়। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি জানি? সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে আর। 4 তো 4ই, পায়ের মান কত হয়? পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার হচ্ছে 6। এটাকে হচ্ছে তুমি সমাধান করবা। সমাধান করলে এখানে যা আসে অত ফ্যারাডে। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখো, এত ফ্যারাডে। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আনসার। তুমি একটু করে দেখো কত আসে। আচ্ছা, এবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা দেখব। প্রথমটা কি দেখলাম? গোলাকার। এবার দেখব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। হ্যাঁ, নির্ণয়। তো এইটার মধ্যে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমরা এই সূত্রটা আগে একটু তোমাদেরকে মুখস্থ দেখাই, তারপর হচ্ছে এটার প্রমাণ দেখাবো। হ্যাঁ, এটার প্রমাণ তুমি হচ্ছে পরে দেখতে পারবা কিভাবে আসছে। আচ্ছা, তো সূত্রটা হইল সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়ের সূত্র। হ্যাঁ, এখানে তুমি পাশে লেখা রাখো যে এখানে সি ধারকত্ব তুমি এটা জানো। এ কি? এ হচ্ছে পাতের ক্ষেত্রফল। হ্যাঁ, এ হচ্ছে পাতের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্ব, এ হচ্ছে দূরত্ব কোথায়? পাতদ্বয়ের। আর এখানে ক্ষেত্রফলটা কিসের? এটা হলো পাতের ক্ষেত্রফল। হ্যাঁ, পাতের ক্ষেত্রফল, আর এই দূরত্বটা পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। পাতদ্বয়ের, এটা আগে লেখাই ভালো ছিল, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে গোলাকার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এটা হচ্ছে তোমার 4.13 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ফ্যারাডে, এবং পাতের ক্ষেত্রফল
পাতের ক্ষেত্রফল হচ্ছে 1.4 মিটার স্কোয়ার। হ্যাঁ, 1.4 মিটার স্কোয়ার। প্রশ্ন হইল এত হলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। পাত দ্বয়ের মধ্যবর্তী পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, তো এখানে কি কি দেওয়া আছে দেখো, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলাই। দেওয়া আছে হচ্ছে তোমার সি এর মান দেওয়া। সি কত? সি হচ্ছে 4.13 ইন্টু 10⁻⁻10 ফ্যারাডে। আর এ ক্ষেত্রফল হচ্ছে 1.4 মিটার স্কোয়ার। আমাদের কাছে ডি চাইছে, ডি ইকুয়াল টু হোয়াট? তো এই পাশে লিখি আমরা জানি সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে আর গুণ করি, তাহলে সিডি সমান এপসাইলন নট এ। সুতরাং ডি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই সি। আমরা এখানে সব মান বসাই। সি এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু পাতের ক্ষেত্রফল হচ্ছে 1.4। নিচে সি এর মান কত দেওয়া ছিল? সি ছিল 4.13 ইন্টু 10⁻⁻10। এখান থেকে যদি আমরা অঙ্ক করি তাহলে পাতের দূরত্ব আসবে 0.03 মিটার। হ্যাঁ, বা এর একটু কাছাকাছি হইতে পারে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধারকের সমবায়। এখন আমরা কি দেখবো? আমি এটা একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখবো কি? এবার দেখবো ধারকের সমবায়। আচ্ছা দেখো, এবার হচ্ছে ধারকের সমবায়, মানে ধারককে কিভাবে যুক্ত করা হয়। ধারকের সমবায়। 1 নম্বর দেখবো আমরা শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়। 2 নম্বর হচ্ছে আমরা দেখবো সমান্তরাল সমবায়। ধারকের শ্রেণী সমবায়। 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। চিত্র দিয়ে বুঝাবো, একটু দেখতে থাকো। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখবো শ্রেণী সমবায়টা আসলে কি। ধারকের শ্রেণী সমবায়টা কি? শ্রেণী সমবায়, শ্রেণী মানে একটা ধারকের পর আরেকটা ধারকের পর আরেকটা এভাবে যুক্ত করো। তো ধারকের চিহ্ন কি? ধারকের চিহ্ন হচ্ছে দুইটাই সমান। হ্যাঁ, এরকম। তো এইটা মনে করো হচ্ছে C1, এটা মনে করো C2, এটা মনে করো C3, এটা মনে করো C4। এরকম করে n সংখ্যক ধারককে তুমি যদি যুক্ত করো তাহলে হচ্ছে, এটা আমরা একটা ব্যাটারির মতো করে দেখাইলাম। চিত্রতে তোমার এইভাবে ব্যাটারি দিয়ে হয়তো থাকবে না। হ্যাঁ, তাহলে এটা ধারকের কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে, তাই না? শ্রেণীতে আমরা কিভাবে বুঝবো? একটা ধারকের পর আরেকটা, আরেকটার পর আরেকটা। এটা ব্যাটারি না দিয়ে বুঝাই, এভাবে বুঝাই। দেখো, তোমার এইটা মনে করো এটা কোনো একটা মাধ্যমের সাথে ধরো যুক্ত আছে। হ্যাঁ, এইটা। আর এই পাশে এইটা ধরো একটা ভূমির সাথে মনে করো যুক্ত আছে, থাকতেই পারে। তো এই ধারকগুলা কিভাবে যুক্ত? শ্রেণীতে। হ্যাঁ, তো শ্রেণীতে যদি ধারক যুক্ত থাকে, মানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, তাহলে ধারকের সূত্র হইল 1/CS, মানে তুল্য ধারকত্ব 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। এটা হচ্ছে ধারকের কি? তোমার শ্রেণীতে যখন ধারক থাকবে তখন ধারকের তুল্য ধারকত্ব নির্ণয় করে এইভাবে। এবার আমরা দেখব সমান্তরাল। ধারকের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, হ্যাঁ, এটা দেখব। তো সমান্তরাল সমবায়ের সময় কি হবে? তোমার সবগুলা ধারক একটা বিন্দুতে যুক্ত থাকবে। তো মনে করো এটা একটা ধারক, এটা একটা ধারক, আর এইটা হচ্ছে আরেকটা ধারক। তো তিনটা ধারকের প্রান্তগুলা তোমার কোনো একটা বিন্দুতে, মনে করো এই বিন্দুতে একটা প্রান্ত, আবার এই বাকি প্রান্তগুলো অন্য একটা বিন্দুতে যুক্ত আছে। এটা মনে করো এইখানে, আর এটা ভূসংযুক্ত বা কোনো একটা বিন্দুর সাথে মনে করো এটা মাটিতে যুক্ত আছে। ঠিক আছে? তো এবার প্রথম ধারকটাকে আমরা বললাম C1, দ্বিতীয়টাকে বললাম C2, তৃতীয়টাকে বললাম C3। তাহলে সুতরাং সমান্তরালে যখন থাকবে
তখন তুল্য ধারকত্ব সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস যতগুলা থাকে এভাবে কি এভাবে হচ্ছে যোগ হবে। হ্যাঁ, তাহলে মোট কথা কি, তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস ডট ডট ডট। এটা কোন সমবায় এটা বলে রাখলাম, এটা হলো সমান্তরাল। ধারকের কোন সমবায় এই সূত্র আমরা ইউজ করব, সমান্তরাল। আরেকটা আছে 1 ডিভাইডেড বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস 1 বাই C4 প্লাস এভাবে অনেকগুলা ধারক থাকবে। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে যদি ধারকগুলো শ্রেণীতে যুক্ত করে। হ্যাঁ, এটা হচ্ছে ধারকের সমবায়। এবার আমরা একটা উদাহরণ দেখাই, একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে তোমার 3 এবং 6। হ্যাঁ, লেখো 3 ফ্যারাডে ও 6 ফ্যারাডে মানের মানের দুটি ধারক দুটি ধারক দুটি ধারক শ্রেণীতে যুক্ত দুটি ধারক শ্রেণীতে যুক্ত। তুল্য ধারকত্ব নির্ণয় করো। তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমরা শ্রেণীতে, তাহলে একটাকে আমরা কি ধরবো, একটাকে ধরলাম আমরা C1। তাহলে C1 সমান 3 ফ্যারাডে আর C2 সমান হচ্ছে 6 ফ্যারাডে। কোন ভাবে বলছে, তোমার শ্রেণীতে, তাই না? তো শ্রেণীতে থাকলে আমরা কিভাবে যোগ করি, শ্রেণীতে থাকলে যোগ করি 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 বা 1 বাই CS সমান 1 বাই C1 3, 1 বাই C1 হচ্ছে 6। তাহলে বা 1 বাই CS সমান লসাগু কত, লসাগু হচ্ছে 6। তাহলে এখানে হয় 2 প্লাস 1, তাই না? তাহলে হয় 1 বাই CS সমান উপরে হয় 3, নিচে হয় কত 6, বা 1 বাই CS ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং CS ইকুয়াল টু কত আসতেছে, CS ইকুয়াল টু আসতেছে 2 ফ্যারাডে। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো তোমার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে আমরা লিখব সমমানের চারটি ধারক শ্রেণীতে ও সমান্তরালে যুক্ত আছে। কোশ্চেন হইল CS ইজ টু CP ইকুয়াল টু হচ্ছে হোয়াট। হ্যাঁ, CS ইজ টু CP ইকুয়াল টু কত, হোয়াট। একটু ভালো করে লিখি। কোশ্চেন হইল CS ইজ টু CP ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে সলভ। হ্যাঁ, আমরা সলভটা দেখি। সলভ ধরি C1 ইকুয়াল টু X, C2 ইকুয়াল টু X, C3 ইকুয়াল টু X এবং C4 ইকুয়াল টু X। কেন? কারণ হচ্ছে সমমানের যেহেতু বলছে, তাহলে সবগুলারই ধারক সমান। তাহলে এবার সুতরাং আমরা হচ্ছে 1 বাই CS আগে নির্ণয় করি। তাহলে 1 বাই CS নির্ণয় করলে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস 1 বাই C4 বা 1 বাই CS সমান 1 বাই X প্লাস 1 বাই X প্লাস 1 বাই X প্লাস 1 বাই X। তাহলে আমরা লসাগু করি, লসাগু কত, লসাগু হচ্ছে X। তাহলে হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে উপরে হয় 4, নিচে হয় X। এটা হচ্ছে 1 বাই CS। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 4CS ইকুয়াল টু হচ্ছে X। তাহলে সুতরাং CS সমান হচ্ছে X ডিভাইডেড বাই 4। এটা নাম দিয়ে রাখলাম আমরা সমীকরণ 1। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ 1। আচ্ছা, এরপর কি করব, এরপর হচ্ছে আমরা সিপি নির্ণয় করব, তাই না? তাহলে সিপি সমান কত, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস হচ্ছে C4। তাহলে C1 হচ্ছে X প্লাস X প্লাস X প্লাস X।
ইকুয়াল টু হচ্ছে 4x, এটা হচ্ছে আমাদের সিপি, এটার নাম দিলাম আমরা সমীকরণ 2, তাই না? এবার দেখো আমাদের কি চাইছে, সিএস বাই সিপি, তাহলে আমরা লিখতে পারি সিএস, হ্যাঁ, সিএস মানে সমীকরণ 1 না, তাহলে সমীকরণ 1 ভাগ কত 2। দেখো সমীকরণ 1 এ কি ছিল সিএস, 2 এ কি আছে সিপি। এক দেখো সিএস এর মান আমরা কত বের করে রাখছি, এটা বের করছি x ডিভাইডেড বাই 4, আর এটা শুধু কত 4x, তাই না? তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক রাখি, পরের ভগ্নাংশ উল্টাই দিলে উপরে চলে যায় কত 1, নিচে আসে কত 4x, এখানে x আর এই x কাটা, তাহলে উপরে হয় 1, নিচে হয় কত 16, আর এটা আমাদের আছে সিএস ডিভাইডেড বাই সিপি। তাহলে সুতরাং সিএস ইস টু সিপি সমান সূত্র হচ্ছে 1:16। যদি তোমার কাছে এটা চাইতো সিপি ইস টু সিএস, তাহলে উত্তর হইতো 16:1। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমাদের লাস্ট টপিক, এবার আমরা দেখব ধারকের সঞ্চিত শক্তি। তাহলে হচ্ছে আমাদের ধারক রিলেটেড সমস্যা ইনশাল্লাহ মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে ধারকের কি সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি টোটাল 3টা সূত্র আছে, 3টা সূত্র হচ্ছে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, 3টা সূত্র মনে রাখলে হচ্ছে আমরা সব অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো। ধারকের সঞ্চিত শক্তির যে 3টা সূত্র, 3টাই হচ্ছে আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে দেখো সূত্রগুলা কি, ধারকের 3টা সঞ্চিত শক্তি। প্রথমটাই দেখো 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ আবার অনেক সময় এটাকে ইও বলে। হ্যাঁ, তুমি চাইলে এটাকে ডব্লিউ বলতে পারো। তাহলে ধারকের সঞ্চিত শক্তি কি, ইউ, ই বা ডব্লিউ, এর সমান সূত্র হচ্ছে, একটা হচ্ছে হাফ সিবি স্কোয়ার। এখন তুমি বলো কি দিয়ে প্রকাশ করবা? হ্যাঁ, বইয়ে মনে হয় সূত্রটাকে বেশি ইউ দিয়ে প্রকাশ করছে, তো আমরা এটাই ধরে রাখলাম। তাহলে সুতরাং ইউ সমান হাফ সি বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার একটা সূত্র। হ্যাঁ, এটা তুমি মনে রাখো। এখন দেখো আমরা বাকিগুলা প্রমাণ করি কিভাবে। এ দেখো হাফ সিবি স্কোয়ার আছে না, হাফ সিবি স্কোয়ার, এটাই তো ইউ। এবার পাশে লেখো তুমি, প্রথমে ধারকত্ব সি সমান কি শিখছিলা, কিউ ডিভাইডেড বাই বি। তাহলে আর গুণ করো, দেখো তো কিউ সমান কি হয়, কিউ সমান হয়, সিবি। তাহলে বলো তো সি, আচ্ছা এখানে আমরা প্রথমে যেটা পাইলাম সেটাকে লেখা বলাই, কিউ সমান কি, কিউ ইকুয়াল টু হচ্ছে সি সমান কিউ বাই বি। এই মানটা এখানে বসায় দাও, হাফ ইন্টু সি এর মান কত, কিউ ডিভাইডেড বাই বি ইন্টু কত বি স্কোয়ার। তাহলে হাফ একটা বি যদি কাটা যায় তাহলে কি থাকে, কিউ ভি। হ্যাঁ, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির আরেকটা সূত্র, ইউ ইকুয়াল টু হাফ কিউ বি। আবার আবার দেখো কি আছে, আবার আমরা যে সূত্রটা জানি ওইটা আবার আমরা লিখবো, ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার। তাহলে এখানে লেখো আবার ইউ ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার। এবার হচ্ছে হাফ থাকুক, সি থাকুক। এবার আমরা কি জানি, আমরা জানি সি সমান কিউ ডিভাইডেড বাই বি। তাহলে ভি সমান কি হয়, বি সমান হয় কিউ ডিভাইডেড বাই সি। তাহলে আমরা বি এর পরিবর্তে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সি, তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের হইতেছে হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে একটা সি যদি কাটা যায় তাহলে হয় হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। তাহলে সুতরাং দেখো ধারকের মোট শক্তি কয়টা, সুতরাং আমরা মনে রাখবো ইউ ইকুয়াল টু 1 নম্বর হচ্ছে হাফ সিবি স্কোয়ার, 2 নম্বর কি পাইলাম হাফ কিউবি, তাহলে আরেকটা হচ্ছে হাফ কিউবি, 3 নম্বর হচ্ছে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এ হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির মোট 3টা সূত্র। 3টাই হচ্ছে এখানে প্রমাণ আছে। এই 3টা সূত্র হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। এখন দেখো প্রথমটা তুমি কখন ইউজ করবা, যখন ধারকত্ব ও বিভব থাকবে, এটা তুমি তখন ইউজ করবা। আর দ্বিতীয়টা ইউজ করবা যখন চার্জ এবং বিভব থাকবে, চার্জ ও বিভব থাকলে। আর 3 নাম্বারটা কোনটা, 3 নাম্বারটা হলো চার্জ এবং ধারকত্ব থাকলে, এটা তখন ইউজ করবা, চার্জ ও ধারকত্ব। থাকলে 3 নাম্বারটা ইউজ করবা। এই হচ্ছে ধারক রিলেটেড সমস্যা। তো এটা হচ্ছে ধারক, তোমার হচ্ছে প্রথম ক্লাস। নেক্সট ক্লাসে, দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা ধারক রিলেটেড কিছু সমস্যা সলভ করে দেব। তো প্রথমে তোমার কাজ হচ্ছে ক্লাসটা একটু সুন্দর করে দেখে সবগুলো জিনিস নোট করা। নেক্সট হচ্ছে সেকেন্ড পার্টে হচ্ছে আমরা ধারকের তোমার যে সৃজনশীল গুলো আছে সেগুলো হচ্ছে সলভ করে দেবো। হ্যাঁ, তো সবাই আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।